ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইয়োর হেলথ। ইট কজেস ক্যান্সার। ঝামারঘাটি এই অঞ্চলে মানুষ বসবাস করতে চাইলেও কালো শক্তির কুনজর এড়িয়ে বসবাস করা মারাত্মক কঠিন কাজ। কেন ঝামারঘাটিকে নিঃস্ব করতে চাইছিল ওই কালো শক্তি? এই আতঙ্কের বীজ রোপিত হলোই বা কিভাবে? জানতে হলে শুনতে থাকুন এক হাড় হিম করা আতঙ্কের উপাখ্যান। সঞ্চারী ভট্টাচার্যের কলমে ঝামারঘাটিতে প্রেত দর্শন। নির্মলেন্দু, তোমাকে একবার ঝামারঘাটিতে যেতে হবে। বড় সাহেবের মুখে এই কথা শোনা মাত্রই নির্মলেন্দুর চোখে মুখে একটা ভয় কাজ করতে শুরু করল। সে বেশ কিছুক্ষণ বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। এরপর সে তাকে উদ্দেশ্য করে বলল, ঝামারঘাটিতে কেন স্যার? ওখানে তো কেউই সেভাবে যায় না। আর সেখানে একটা নিউজ ক্যাপচার করতে যাওয়া মানে বুঝতে পারছেন আপনি? আমি তো বেঁচে নাও ফিরতে পারি তখন। শুনেছি ওটা কালা জাদুর আড্ডা। সাধারণ মানুষের বোঝার বাইরে জাদু টোনা করা হয়। মানুষকে গরু কিংবা মুরগি বানিয়ে দিতে পারে তারা। এসব তান্ত্রিকদের পাল্লায় কেন শুধু শুধু আমাকে ফেলতে চাইছেন বলতে পারেন? নির্মলেন্দুর কোনো কথার তোয়াক্কা না করেই বড় সাহেব বললেন, আমার চেয়ারটা আমাকে বাঁচাতে হবে নির্মলেন্দু। তোমার মতন আমিও বহুবার বহু সিনিয়রদের বলির পাঠা হয়েছি, শুধুমাত্র এই চেয়ারে একদিন বসবো বলে। আর সেই লোভ আমি তোমার চোখেও দেখেছি। তাই তোমাকেও বলছি, এই সুযোগ হাতছাড়া করো না। যেখানে কেউ যেতে চায় না সেখানে একটা লাইভ ফুটেজও যদি তুমি কভার করে আনতে পারো, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি দাঁড়াবে? তোমাকে নিয়ে হই হই পড়ে যাবে। ভয় না পেয়ে বরং এটা ভাবো যে এখানে ডিজার্ভিং আরো অনেক ক্যান্ডিডেটকে বাদ দিয়ে আমি তোমাকে কেন বেছে নিলাম। তার কারণ তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে যাকে ইংরেজিতে বলে স্পার্ক। এটা সকলের মধ্যে থাকে না, মনে রেখো। তাই কথা না বাড়িয়ে যেটা করতে দিয়েছি সেটাতে মন দাও। সবাই একইভাবে ভাবলে জগতে নতুন আবিষ্কার বলে কিছুই থাকতো না। অর্জুন কিন্তু কেবল মাছের চোখটাই দেখেছিল, তাই তীরটা একেবারে নিশানায় গেঁথে দিতে পেরেছিল। তুমিও ভয়ের আড়ালে থাকা সুবর্ণ সুযোগের কথাটা কিন্তু ভাবলে না। তাই আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম। যদিও এই চেয়ারে বসার যোগ্যতা এখনো তোমার হয়নি, কিন্তু পোস্টের উন্নতি তো পেতেই পারো নাকি? আর এটা করে আনতে পারলে আমি তোমাকে একটা হলিডে প্যাকেজ করে দেব প্যারিসের। কথা দিলাম। এবারে খুশি তো? বড় সাহেবের কথাগুলো শুনে প্রথম দফায় নির্মলেন্দুর একটু অবাক লাগল। তবে পরে প্যারিসের কথাটা শোনা মাত্রই তার টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এটা কেবলমাত্র তার কাছে একটা সুযোগ নয়, বরং নিজেকে সর্বভারতীয় তথা আন্তর্জাতিক স্তরে একজন যোগ্য সাংবাদিক রূপে প্রমাণ করবারও সুবর্ণ সুযোগ বটে। সেই কারণে সে আর পিছিয়ে আসতে পারল না। সামনে রাখা গ্লাসের জলটাকে ঢকঢক করে গলায় ঢেলে দিয়ে সে বলল, আমি যাব স্যার, অবশ্যই যাব। এতক্ষণ আমি শুধু একটা লক্ষ্যের দিকেই চেয়েছিলাম, কিন্তু আশেপাশের দিকগুলোর কথা একবারের জন্যও আমার মাথায় আসেনি। এখন আমি বুঝতে পেরেছি ছোট ছোট ঘটনার সমন্বিত রূপটাই হলো বড় কিছু। তাই আপনার এই প্রপোজাল আমি মাথা পেতে নিলাম। নির্মলেন্দুর মুখে হ্যাঁ শুনতে পেয়ে এবার বড় সাহেব বললেন, সাব্বাস, এটাই তো চাইছিলাম। তবে আর দেরি কেন? এই নাও, এইখানে তোমার সমস্ত কাগজপত্র রয়েছে, বিলিং ডিটেলস রয়েছে। সমস্ত পয়সা কোম্পানি খরচা করছে। ধরে নাও কোম্পানির ঋণ তোমাকে শোধ করতে হবে। আর আমিও পার্সোনালি এই প্রজেক্টে অনেকগুলো টাকা ঢালছি। কাজেই আমিও চাইবো
তুমি আমার মুখটাও উজ্জ্বল করো। তুমি অনেক দুর্গম জায়গায় গিয়ে সানন্দে কাজ করে এসেছো। এক্ষেত্রেও যে তুমি পারবে সেটা আমি আন্দাজ করতেই পেরেছিলাম, তাই না বলে থাকতে পারলাম না। দেখো, বড় হতে গেলেও তো একটা সুযোগের প্রয়োজন পড়ে। ধরে নাও না এটাই সেই সুযোগ। তবে হ্যাঁ, বিপদ তো আর বলে আসে না, তাই নিজের খেয়ালটাও তোমাকেই রাখতে হবে। এটা সিক্রেট মিশন, তাই আমি তোমায় ভিন্ন আর কাউকেই তোমার সাথে যাওয়ার অনুমতি দিতে পারছি না। কিছু মনে করো না, ফলে তোমাকে নিজের সেফটির ব্যবস্থা নিজেকেই করতে হবে। বেশ তো স্যার, এতকাল তো অনেক দুর্গম জায়গাতেই গেছি, এবারেও না হয় ঘুরে আসি, তাতে আর এমন কিসের ক্ষতি। এই বলে নির্মলেন্দু ঝামারহাটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সে একাই ছিল। মা ও বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে গত হয়ে যাওয়ার পর থেকে কলকাতার এই ফ্ল্যাটে সে একাই থাকত। বিলাসবহুল জীবনযাপন হলেও সে একাই ছিল। এত বড় কিছু হারানোর পর নতুন করে জীবন তাকে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এর অর্থ যে বেঁচে থাকা কিংবা লড়াই করতে পারা, সেটা মানতে এক কথায় নারাজ ছিল সে। তাই প্রেম ভালোবাসার ইচ্ছে থাকতেও সেটাকে বাস্তবায়িত করতে বড্ড ভয় পেত নির্মলেন্দু। কিন্তু এরপরেও কি জীবনকে আর থামিয়ে রাখা যায়? জীবন তো সবসময় নিজের নিয়মেই চলে। কেউ কি কোনোদিনও নিজের জীবনকে বেঁধে রাখতে পেরেছে, নাকি নিজের নিয়তিকে পরিবর্তিত করতে পেরেছে? তবে সাংবাদিকদের তো কপালে হাত দিয়ে বসে থাকলে চলবে না, তাদেরকে কপাল গড়ে নিতে হয়, এমনটাই শেখানো হয়ে থাকে। মহাভারতে অনেকটা কৃষ্ণের বচনের মতো লড়াই ও একাগ্র থাকাটাই নাকি আসল জয়। ঠিক সেই মানসিকতায় অভ্যস্ত নির্মলেন্দুও ওই অনাবশ্যক স্থানটিতে যাওয়ার জন্য নিজের মনকে মানিয়ে নিয়েছিল। রাতে ল্যাপটপে বসে ওই জায়গাটা সম্পর্কে নানা রকম তথ্য সে খুঁজে বের করতে লাগল। হাজারো বিপদের ভিড়ে যদি কোনো আশার আলো নজরে পড়ে, কিংবা ওই রহস্যময় স্থানটির সত্যতা বিচার, এই বিষয়গুলিকে ভালো করে পরখ করে নিতে লাগলো নির্মলেন্দু। কিন্তু বিশেষ কিছুর হদিশ সে আবিষ্কার করতে পারল না। না, এভাবে দেখছি হবে না, ওখানে আমাকে যেতেই হবে। কিন্তু ওখানে তো বিশেষ কোনো গ্রাম নেই, একাধিক ছোট ছোট গ্রামের সমষ্টি বলেই মনে হয়। হ্যাঁ, এই গ্রামটাই ওখানকার সব থেকে বড় গ্রাম, আর যতদূর দেখেছি ওই গ্রামটাই কালা জাদুর একেবারে আঁতুর ঘর বলা যেতে পারে। এখানেই তাহলে লুকিয়ে গিয়ে ব্যাপারটাকে দেখতে হবে। দেখতে হবে বললে তো শুধু চলবে না, সেই সঙ্গে পর্যবেক্ষণও করতে হবে। তবেই যদি নতুন কিছু বিচিত্র আবিষ্কার করে নিয়ে আসতে পারি, না হলে আমি নিজেকে প্রমাণ করব কি করে? একটা লোকাল ড্রাইভারকে সে ঠিক করে নিল। অনেক কষ্টে শিষ্টে বেশি টাকা দিয়ে ড্রাইভারকে রাজি করানো সম্ভব হল। কেউ কি আর অত সহজে নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে চায়? হ্যাঁ, একেবারেই নয়। কিন্তু ওই ড্রাইভারটিরও পয়সার প্রয়োজনের পাশাপাশি কৌতূহল নিবারণেরও একটা চাহিদা ছিল, আর ঠিক সেই চাহিদা পূরণের স্বার্থেই সে সেখানে যেতে রাজি হল। ড্রাইভারটি নির্মলেন্দুকে বলল, আমিও কিন্তু আপনার সাথেই থাকব। আমাকে একা নিয়ে যাচ্ছেন বলে ভাববেন না আপনি আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে আসতে পারবেন। আপনিও যেখানে থাকবেন আমাকেও কিন্তু রাতের বেলা সেখানেই থাকতে দিতে হবে, এই বলে দিলাম। গাড়ির মধ্যে থেকে যাওয়ার পরামর্শ দিলে কিন্তু আগেই বলে রাখছি, ওখান থেকেই আমি ফিরে আসব, তারপরে একা একা জঙ্গলে ঘুরে বেড়াবেন। সমস্ত সমস্যা যেন একসাথেই নির্মলেন্দুর কাঁধে এসে পড়েছে। তবে মেনে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সে বাধ্য হয়েই রাজি হলো। এরপর ওই ড্রাইভারকে বলল, বেশ, তাহলে চলো যাওয়া যাক। আমাকে কিন্তু সন্ধ্যার আগে ওই গ্রামে পৌঁছে দিতে হবে, আর এমন গোপন রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে যেখানে আমরা কারোর নজরে না পড়ি, না হলে কিন্তু সমস্যায় পড়ব, তাই সেটা বুঝে। ড্রাইভারটি ছিলেন একেবারে ওস্তাদ, তার নাম রমেন। সে বলল, রমেনের সাথে বুদ্ধিতে আজ পর্যন্ত কেউ পারেনি দাদা। আমি অনেক দুর্গম জায়গাতেও গেছি, সেখানে গিয়েও নিজের কাজ ছেড়ে এসেছি, কেউ আমাকে পাকড়াও করতে পারেনি, এই বলে দিলাম। আপনি উঠে বসুন, আপনাকে গোপন পথে ওই গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আর বাকি দায়িত্ব আপনার। মনে আছে তো কি কি বলেছি? রমেনের মুখের দিকে তাকিয়ে
নির্মলেন্দু বলল, আরে হ্যাঁ রে বাবা, বড্ড বেশি কথা বলো তুমি। এত প্রশ্নের কি আছে? হ্যাঁ, আমিও যেটা একবার শুনি সেটা সারা জীবন মনে থাকে। বারবার আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। নাও এবার চলো। এই বলেই রমেন গাড়িটা ড্রাইভ করতে শুরু করল। নির্মলেন্দু নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে পড়ল। ওহ, আরে ওহ, এই রাস্তাঘাটের অবস্থা তো দেখছি খুব খারাপ। এখান দিয়ে তো গাড়ি চলাচল একেবারেই সম্ভব নয়। পায়ে হেঁটেও তো এতটা পথ যেতে পারবো না মনে হচ্ছে। কি যে এখন করি? ড্রাইভার বলল, ওখানে শুনেছি কালা জাদু হয়। ওরা সাধারণত বাইরে থেকে গ্রামের ভিতরে কাউকে ঢুকতে দেয় না। কেউ গ্রামের সীমানায় আসবার আগেই হয় তাদেরকে গায়েব করে দেয়, আর নইলে তাদেরকে প্রেত লাগিয়ে মেরে ফেলে। কথাটা বলার সাথে সাথেই রমেনের গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ করে থেমে গেল। নির্মলেন্দু কথাটা শুনেই ঘামতে শুরু করল। প্রেত? প্রেত লাগিয়ে দেয় মানে? ওই আবার কি? প্রেত কি জিনিস? ভূত প্রেত বলে কিচ্ছু আছে নাকি? কালা জাদু করতে গিয়ে ভূত দেখা যায় বললেই হলো? এসব তো কিরকম তন্ত্র সাধনা শুনেছি। ভূত প্রেতের কথা আবার আসছে কোথা থেকে? রমেন বলল, আপনার কোনো ধারণাই নেই দাদা, কালো জাদু করে ঠিক কি কি করা যায়। আপনি শহরে বসে থাকেন, অথচ দেখবেন একে একে সবাই শেষ হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে। মানুষগুলোকে চলে যেতে দেখবেন, অথচ কিছুই করতে পারবেন না। বুঝলেন? কিভাবে হচ্ছে, কারা করছে, কেন করছে, এসবের কোনো দিনও আন্দাজ করতে পারবেন না। আসলে সবটা আপনার চোখের সামনেই থাকবে, ঘটবেও, কিন্তু কে করছে, কখন করছে সেটা থাকবে একেবারে অদৃশ্য। তাহলে বুঝবেন কিভাবে, আর আন্দাজি বা করবেন কিভাবে? নির্মলেন্দু আরও ঘাবড়ে গেল। এরপরে বলল, গাড়িটা স্টার্ট নেওয়া বন্ধ করে দিল কেন? ওই যে দেখো রমেন, মাইলস্টোন। এখান থেকে আর মোটে 2 কিলোমিটার পথ। 2 কিলোমিটার গেলেই তো ঝামার ঘাটি। কিন্তু গাড়িটা কিভাবে খারাপ হয়ে গেল বলো তো? এটা তো হওয়ার কথা নয়। রমেন বলল, আমি বলেছিলাম না দাদা, এরকমই হয়। ওরা বুঝে গেছে যে আমরা আসছি ওদের সীমানায়, আর কি করতে আসছি সেটাও ওরা ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে। ফলে আপনি কিছু করতে পারবেন না। আপনার বোঝার আগেই ওরা সবকিছু বুঝে ফেলেছে। নির্মলেন্দু বলল, নাও এবার চলো। এবারে তো বেরোতে হবে গাড়ি থেকে, পায়ে হেঁটেই পথ যেতে হবে। তবে আমি এসবে খুব একটা বিশ্বাস করি না রমেন। কালা জাদু ব্যাপারটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই ভয় করে। কিন্তু ওই কালা জাদু করে ভূত প্রেতের উপস্থিতি টের পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। আর এখানে তো তেমন কিছুর উপস্থিতি চোখেও পড়ছে না, কাজেই খামোখা ভয় পেয়ে করবোটা কি? নাও এবার চলো তো দেখি, এগোনো যাক। তুমি গাড়িখানা নিয়ে তো খামোখাই ভয় পাচ্ছিলে, এখন দেখলে তো গোটা গাড়িটাকেই এখানে ফেলে রেখে চলে যেতে হচ্ছে আমাদের। সুতরাং একটা চিহ্ন এখানে রেখে যাওয়া ভালো। সেটা দেখেই পরে আমরা এই পথ দিয়ে ফিরে যেতে পারবো। আর যদি কোনো মেকানিকের সন্ধান পাই তাহলে তো গাড়িটাকে সারিয়ে ঠিকঠাক করে নেবই। রমেন নির্মলেন্দুর কোনো কথারই আর কোনো জবাব দিতে পারল না। এরপরে সে বলল, বেশ, তবে তাই করুন। আপনি বরং চলুন। রাস্তায় যেতে যেতে যদি কোনো আস্তানা চোখে পড়ে তাহলে সেখানেই আজকের রাতটা কোনো ক্রমে মাথা গোজার ব্যবস্থা করে নিতে হবে। কালকে সকালের আগে এখানে বেরোনো একেবারেই ঠিক কাজ হবে না। রমেনের কথাখানা শেষ হতে না হতেই আকাশে মেঘটা গর্জন করে উঠল। নির্মলেন্দু বলল, ওই দেখো, এর মধ্যে আবার বৃষ্টি আসছে। কি যে করি না, কিছুই তো আন্দাজ করতে পারছি না। আরে আরে রমেন, তাড়াতাড়ি পা চালাও, না হলে আমরা ভিজে যাব পুরো। রমেন যে এইভাবে এই পথে নির্মলেন্দুর সঙ্গী হয়ে উঠবে সেটা কেই বা আগে থেকে জানতে পেরেছে। তারা উভয় মিলে ওই পথ ধরে এগিয়ে যেতে শুরু করল। কিছুটা দূরে যাওয়ার পরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে লাগলো। রমেন সাথে সাথে বলল, সর্বনাশ করেছে। একটা জিনিস লক্ষ্য করেছেন? মাইলস্টোনটা ওখানেই শেষ। এরপরে আর রাস্তায় কোনো মাইলস্টোন নজরে পড়ল না। বলছে 2 কিলোমিটার, কিন্তু আমার তো মনে হচ্ছে আমরা 2 কিলোমিটারের অনেক বেশি রাস্তা চলে এসেছি। এত দূর আসবার পরেও তো কোনো নিশানা সেভাবে নজরে পড়ল না। তাহলে কি করবো এখন?
আর সামনে তো কোনো গ্রামও সেভাবে নজরে পড়ল না। নির্মলেন্দু বলল, হ্যাঁ, আমিও তো সেটাই দেখলাম। ওই দেখো, সামনে কোথাও একটা আগুন জ্বলছে বলে মনে হচ্ছে না? চলো সেদিকেই যাওয়া যাক। ওইখানে একটা হ্যাঁ, ওইখানে একটা উঁচু ঢিপির মতো কিছু একটা রয়েছে। সেটার আড়ালেই দাঁড়িয়ে ছবি তোলা যাবে। ছবি তুলে রাখলে সমস্যা কম হবে। সেগুলোকেই পরে স্যারকে গিয়ে দেখিয়ে দেব। আপাতত যেটা যেটা করা সম্ভব সেটাই করতে হবে। এই বলে তারা সেই দিকে এগিয়ে গেল। ওদিকে বৃষ্টির প্রকোপটাও ধীরে ধীরে বাড়তে শুরু করল। কোনো রকমে একটা বড় গাছের তলায় আশ্রয় নিল ওরা দুজন। রমেন বলল, একটা সিগারেট হবে দাদা? এদিকে এত ঠান্ডা কেন বলতে পারেন? গরমকালে এসেছি অথচ এত ঠান্ডা লাগছে কেন? মনে হচ্ছে কোনো বরফের দেশে চলে এসেছি। তার মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। উফ, সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা বলতে পারেন। নির্মলেন্দু বুক পকেটের ভেতরে হাত ঢুকিয়ে একটা সিগারেট বার করে দিল রমেনকে। রমেন সেটা ধরাতে যাবে এমন সময় চিৎকার করে কোঁকিয়ে উঠল, সাপ! সাপ! আমার আঙুলে সাপ জড়িয়ে রয়েছে। সাপ! সাপ! রমেনকে সাপ সাপ বলে চিৎকার করতে দেখে নির্মলেন্দু চমকে উঠল। দেখল কোথাও কিচ্ছু নেই। রমেন একাই বোকার মতো চিৎকার করে যাচ্ছে। সিগারেটটা বৃষ্টির জলে ভিজছে পড়ে। কিসব বলছো রমেন? কোথাও কোনো সাপ নেই। আরে বাবা, আমি তো তোমাকে একটা সামান্য সিগারেট দিলাম, সেটা সাপ হয়ে গেল কিভাবে বলতে পারো? রমেন বলল, আমি আমি সত্যি কথাই বলছি আপনাকে দাদা, যা দেখেছি সেটাই বলছি। আমি বলছি শুনুন, এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এখানে এইভাবে থাকলে আরো না জানি কত কি বিপদের মুখে পড়তে হবে আমাদেরকে। আমি কি দেখলাম জানেন? একটা সবুজ রঙের সাপ আমার হাতে জড়িয়ে রয়েছে। সেটার ফনাটা ছিল একেবারেই আমার মুখের সামনে, আর একটু হলেই সে আমার ঠোঁটে ছোবল মেরে দিত। দিশে মিশে আমার শরীরটা একেবারে নীল হয়ে যেত। আমি এখানেই ছটফট করতে করতে মরে যেতাম। আপনি দেখেও কিছু করতে পারতেন না। বুঝতে পারছেন আপনি আমার কথা? নির্মলেন্দু রমেনের ওই অবস্থা দেখে মারাত্মক ঘাবড়ে গেল। এরপরে বলল, আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছিল যে তুমি নয়, তোমার কথার সাথে আরেকজনকে, মানে আরেকজন মিলিয়ে মিলিয়ে আমাকে কথা বলছে। একসাথে আরো অনেকের গলার স্বর আমি শুনতে পাচ্ছিলাম। কিন্তু এখানে সব হচ্ছেটা কি? রমেন বলল, জায়গাটা সম্পর্কে যা যা শুনেছিলাম তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বলেই মনে হচ্ছে দাদা। এখানে কোনো কিছুই তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন সব কিছুই রয়েছে। সেটা কিন্তু দিব্যি বোঝা যাচ্ছে, এমনকি আন্দাজও করতে পারা যাচ্ছে। এবারে কি করবো আমরা? এখান থেকে তো বেরোতে পারবো না, আর পালিয়ে যাবোই বা কোথায়? যেদিকে যাবো সেদিকেই তো মনে হয় বিপদ আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। না, ভয় পেলে চলবে না। আমাদেরকে অন্তত নিজেদেরকে জীবিত রাখতেই হবে। ওদিকটা চলো, ওদিকে গিয়ে দেখি যদি কোনো গ্রামের সন্ধান মেলে। তাহলে আজকের রাতটা ওখানেই থেকে যাব। ওরা আবারও পথ চলতে শুরু করল। কিছুটা রাস্তা এগোনোর পরে বৃষ্টিটা হঠাৎ করে ছ্যাঁক দিয়ে দিল। দুজনেই ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর সামনের দিকে তাকাতেই চক্ষু একেবারে চড়ক গাছ। দেখতে পেল একটা জায়গায় আগুন জ্বলছে, আর একসাথে অনেকগুলো লোক মিলে ওই আগুনটিকে ঘিরে তার চারপাশ দিয়ে ঘুরছে। মাঝখানে একটা মেয়ে নাচছে, তার চোখে মুখে লেগে রয়েছে রক্ত। তার অবস্থা একেবারেই স্বাভাবিক নয়, আর যারা তাকে কেন্দ্র করে ঘুরছে তারা নানান রকমের মন্ত্র উচ্চারণ করে চলেছে। এই মন্ত্রের উচ্চারণের তীব্রতা যত বাড়ছে, মেয়েটার আর্তনাদও ততই বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে যেন প্রাণটা শরীর থেকে বেরিয়ে আসতে চাইছে মেয়েটির। সে নিজেকে সামলে রাখতে পারছে না। প্রতি মুহূর্ত তার কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নির্মলেন্দু ওদের কোনো ভাষায় বুঝতে পারল না, অথচ ওরা ওর সামনে প্রতিক্ষণে ওই একই ভাষাতে কথা বলে যাচ্ছে।
এমন সময় রমেন দেখল ওদের মধ্যে থেকেই একজন একটা বড় দা হাতে এগিয়ে এলো মেয়েটির দিকে। মন্ত্রপাঠের সাথে সাথে সে দায়ের সাহায্যে ওই মেয়েটার শরীরে আঘাত হানতে শুরু করল। একবার করে মন্ত্রের একটি করে শব্দ ধ্বনিত হওয়ার সাথেই একটি করে দায়ের আঘাত এসে পড়তে লাগলো মেয়েটার শরীরে। মেয়েটাও চিৎকার করতে থাকলো। যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগলো তার শরীর। ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়তে লাগলো মেয়েটার শরীর বেয়ে। রমেন বলল, ওরা তো মেয়েটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। এটা চোখের সামনে দেখতে পারা যায় নাকি? আমাকে যেতে হবে, নইলে ওরা মেয়েটাকে মেরে ফেলবে। নির্মলেন্দু বলল, কোনো দরকার নেই রমেন, ওরা যা করছে করতে দাও, ওদের ব্যাপার। আমাদেরকে এসব লুকিয়ে ক্যাপচার করতে হবে, তাই বেশি চালাকি করতে চেও না। এমনিতেই এদেরকে দেখে মনে হচ্ছে এরা সভ্য জগতের লোক নয়, সব কটা শালা জঙ্গলি। এরা মানুষ মেরেও খেতে পারে, কোনো বিচিত্র ব্যাপার নয় এদের কাছে। রমেনকে এত কিছু বুঝিয়েও কিছুতেই আটকে রাখতে পারল না নির্মলেন্দু। সে এগিয়ে গেল। রমেন সেই চক্রাকার বৃত্তের ভেতর ঢুকে পড়ল। তখন তারস্বরে তারা সকলে বিচিত্র ভাষায় মন্ত্রপাঠ করে চলেছে। রমেন সেখানে গিয়েই যজ্ঞের আগুনের ভেতর পাশে রাখা জলটা ঢেলে দিল। যজ্ঞের আগুন গেল নিভে, আর ওই মেয়েটাকে একটা ধাক্কা মেরে সেই বৃত্তের বাইরে ফেলে দিল। মেয়েটা বৃত্তের বাইরে ছিটকে পড়ল। ঘাড়ের কাছে কোপ লাগায় সেখান থেকে অনবরত রক্ত বেরোতে লাগলো। ততক্ষণে ওরা সবাই রমেনকে ঘিরে ধরল। নির্মলেন্দু এগোতে যাবে তার আগেই সে দেখল একটা দা এসে পড়ল রমেনের গলার ওপর, আর সাথে সাথে রমেনের গলাটা তার ধর থেকে একেবারে আলাদা হয়ে নিচে পড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল, আর ওদের সর্দার চিৎকার করে বলে উঠল, নির্মলেন্দুকে দেখতে পেয়ে গেল তারাও ওর পিছনে ধাওয়া করল। এমন সময় সেই আহত মেয়েটি নির্মলেন্দুকে টেনে নিল নিচের দিকে, আর গড়াতে গড়াতে এসে পড়ল একটা গাছের পিছনে। উঁচু ঢিপির নিচে থাকায় তাদেরকে কেউ আর দেখতে পেল না। ওদের দল এগিয়ে গেল সামনের দিকে। মেয়েটি নির্মলেন্দুর মুখটা শক্ত করে চেপে ধরল। নির্মলেন্দুকে মেয়েটি একটি কাগজ দিয়ে বলল বাঁ দিকে এগিয়ে যেতে, সেদিকেই পড়বে গ্রাম। এমন ইশারা করে দেখানোর সাথে সাথেই মেয়েটা মারা গেল। নির্মলেন্দু কিছুই বুঝতে পারছিল না। সে মেয়েটাকে ওখানেই ফেলে রেখে তাড়াতাড়ি করে গ্রামের দিকে ধাবিত হতে লাগল। হাতে রইল মেয়েটির দেওয়া সেই কাগজের টুকরো। এক জায়গায় এসে পা পিছলে পড়ে গেল সে। সামনের দিকে তাকিয়ে দেখল একটা জায়গায় কিছু কঙ্কালের হাড়গোড় পড়ে রয়েছে। আশেপাশে আর কিচ্ছু নেই। একটা বিশ্রী পচা গন্ধ তার নাকে ভেসে আসছে। গন্ধটা নাকে যাওয়ার সাথে সাথেই গাটা গুলিয়ে উঠল নির্মলেন্দুর। তবুও সে হার মানল না, উঠে দাঁড়ালো। এরপরে ওই সামনেই একটা ছোট্ট কুঠির দেখতে পেয়ে সেখানে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখল তার পায়ের কাছেই পড়ে রয়েছে একটা হ্যারিকেন। সেটাতে আগুন দিতেই ঘরটা আলোকিত হয়ে গেল। সামান্য জলের আশায় তখন হাঁফাতে শুরু করেছিল নির্মলেন্দু। গলাটা ভয় আর আতঙ্কে একেবারে শুকিয়ে গিয়েছিল। এ যেন মৃত্যুপুরী। এখানে কি কোনো মানুষ বসবাস করতে পারে নাকি? পাশে একটা পাত্রে সামান্য জল আছে, সেটিকে গলায় ঢালতে যাবে এমন সময় সে দেখল জলের গ্লাসের ভেতর রয়েছে একটা কাটা আঙুল, আর সেটার উপরে বসে রয়েছে পোকা আর মাছি। দেখা মাত্রই জলের গ্লাসটা তার হাত থেকে মাটিতে পড়ে গেল। আবারও সে সজোরে চিৎকার করে উঠল, না! কিন্তু এরপরের বিষয়টা বোঝার সাথে সাথেই নিজের মুখটা নিজেই চেপে ধরল নির্মলেন্দু। কি করছি আমি? চিৎকারের শব্দ শুনতে পেলে তো ওরা আবার এগিয়ে আসবে এখানে। আর ওই দা দিয়ে না 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 না, কিছুতেই না। আমি এভাবে মরতে চাই না। আমি খুব বড় ভুল করে ফেলেছি। উন্নতির জোয়ারে ভেসে যাওয়াটা একেবারে ঠিক হয়নি। সকলে যখন একটা জায়গা নিয়ে এত কথা বলছে, তখন সেটা কোনো সময়ের জন্যই যে কোনো সাধারণ ব্যাপার হতে পারে না। উফ, যাকে কাগজটার মধ্যে কি রয়েছে সেটাই দেখি। কাগজটা হাতের মধ্যে খুলে দেখতেই সে দেখতে পেল কিছু অক্ষর। 3টে লাইন রয়েছে সেখানে, কিন্তু এই ভাষার সম্পর্কে নির্মলেন্দুর কোনো ধারণাই ছিল না। লেখাগুলো কোন ভাষায় লেখা ছিল সেটা সে আন্দাজই করতে পারছিল না। এমন সময় তার মনে হলো, আরে
আমার কাছে তো নানান ভাষা আবিষ্কারের একটা সফটওয়্যার আছে, সেটাতে স্ক্যান করে দেখলে হয় না? এই কাগজে ঠিক কি লেখা আছে সেটা আমার সফটওয়্যার ঠিক ডিটেক্ট করে নিতে পারবে, আর ট্রান্সলেট করে দিলেই তো আমি বুঝতে পারবো কি আছে। বেশ, তাই করি, দেখি কি আছে। এই বলে ব্যাগের ভেতর থেকে ল্যাপটপটা বার করল নির্মলেন্দু। এরপর সফটওয়্যারের দ্বারা সেই কাগজটিকে স্ক্যান করে নেওয়ার সাথে সাথেই সেটির ভেতরে থাকা লেখাগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। এরপর সেটিকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে বলল। অক্ষরগুলি বাংলায় অনুবাদ হওয়ার সাথে সাথে তার চোখের সামনে ভেসে এলো এমন এক ভয়ঙ্কর সত্য, যেটা সে কোনোদিনও কল্পনাতেও আনতে পারেনি। মনে হলো যেন সেগুলি কোনো অক্ষর নয়, স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে রয়েছে তার দরজায়। আর সেই মৃত্যু অনিবার্য, সে চাইলেও সেটিকে টলাতে পারবে না কোনো মতে। এ তো এক ভয়ানক সর্বনাশকে আমি আমার দিকে ডেকে এনেছি। আমার তো এর থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় নেই। কি কি লেখা আছে এই কাগজে? ও মাই গড, এখানে লেখা রয়েছে এটা একটা বিচিত্র অভিশাপ। এই অভিশাপকে পূর্ণতা পেতে হলে একজন নারীকে জ্যান্ত কুপিয়ে তার রক্ত দিয়ে শয়তানের চরণ ধোয়াতে হবে। যদি এই কাজে বাধা পড়ে তাহলে শয়তানি শক্তি জেগে উঠবে। শয়তান ঘুমিয়ে রয়েছে ওই গ্রামের গর্ভে। একটি মেয়ের বলিদান অর্থাৎ শয়তানকে নতুন জীবন দান। যদি তার ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে শয়তান জেগে যাবে, আর যে শয়তানের ঘুম ভাঙাবে শয়তান তাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেবে। সে আর কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পাবে না। শয়তানের চোখ রয়েছে সর্বত্র। সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে ঠিক খুঁজে বের করবে শয়তান। না হলে গোটা গ্রাম একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কেউ আর জীবিত ফিরে যেতে পারবে না। কথাটা পড়ার সাথে সাথেই নির্মলেন্দুর হাতে থাকা ওই কাগজটা হ্যারিকেনের আলোর দিকে না চাইতেও এগিয়ে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি সেটা আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কাগজটা। আর ঠিক সেই সময় ঘরের বাইরে একটা নূপুরের শব্দ কানে এলো নির্মলেন্দুর। সে খুব ভালোভাবেই সেই শব্দটি টের পেল। বারে বারে ধেয়ে আসতে লাগলো সেই শব্দটি। মনে হলো কেউ যেন নূপুর পরে গোটা বাড়ির চারপাশে চলে ফিরে বেড়াচ্ছে আর তার উপর নজর রাখছে। কে কে এখানে? কে এলো? তবে কি এটাই শয়তান নারীর বেশে? নারী তবে এখন শয়তানি শক্তি হিসেবে গোটা গ্রামকে গ্রাস করবে? কি হচ্ছে এটা কি এসব আমার সাথে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে বাইরে ঘুরছে? কে? আমি তো স্পষ্টই শুনতে পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? নির্মলেন্দু জানালা দিয়ে সামান্য বাইরে মুখ বাড়াতেই দেখল একটা ধোঁয়াটে পরিবেশের মধ্যে কে যেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার চলাফেরার মধ্যে অসামঞ্জস্যতা বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, সে কে? কিভাবেই বা চলে ফিরে বেড়াচ্ছে সে? মনে তো হচ্ছে শরীরটা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। নির্মলেন্দুর মুখ থেকে জোরে কোনো আওয়াজ বের হলো না। আর কি বলবে, কার কাছেই বা সাহায্য চাইবে সেটাও আন্দাজ করতে পারল না। এমন সময় ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ হল। কিছুক্ষণ বাদে আবারও দরজায় ঠক ঠক করে শব্দ। মনে হলো বাইরে থেকে কেউ যেন দরজার উপর বাড়ি মারছে। কি হলো? দরজাটা খুলুন, খুলুন না! কে রয়েছে ভিতরে? দরজাটা বাইরে থেকে কে আটকে দিয়েছে? তাড়াতাড়ি খুলুন, খুলুন না, খুলুন দরজাটা! একটা মেয়ের গলার স্বর শুনবার সাথে সাথেই নির্মলেন্দুর বুকে বল। সে ভাবল, একটা মেয়ের গলার স্বর, কিন্তু বাইরে তো কেউ ছিল না। হঠাৎ করে এই মেয়েটা এসে পড়লো কি করে? কিন্তু এর গলা শুনে তো মনে হচ্ছে কোনো সাহায্যের জন্যই এখানে এসেছে ও। কাজেই ওকে ভেতরে ঢুকতে দেওয়া উচিত। অন্ততপক্ষে একজন মানুষের দর্শন তো পাওয়া যাবে। আর ইনি তো দেখছি বাংলাতেই কথা বলছেন। মনে হয় ইনি গ্রামেরই লোক। আমারই মতো কি তবে কোনো বিপদে পড়ে এই গ্রামে আটকা পড়েছে আর আশ্রয় চাওয়ার জন্যই এখানে ছুটে এসেছে? উফ, কি যে করি! আবারও কেউ দরজায় টোকা মারল।
কি হলো? দরজাটা খুলুন না। কি রয়েছে ভিতরে? দরজাটা বাইরে থেকে আটকে কে দিয়েছে? তাড়াতাড়ি খুলুন, খুলুন না। মেয়েটির কথা শোনা মাত্রই নির্মলেন্দুর বিশ্বাস হয়ে গেল যে মেয়েটি মিথ্যে কথা বলেনি। সে সাহায্যের জন্যই ভেতরে আসতে চাইছে। সে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। মেয়েটা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এল। মেয়েটার সারা শরীর বৃষ্টিতে ভিজে গিয়েছে। কাপড়ের আঁচলটা বুকের ওপর থেকে সরে গিয়েছিল। সেই অবস্থাতেই সে এসে নির্মলেন্দুর বুকের ওপর পড়ল। নির্মলেন্দু দরজাটা বন্ধ করতেও পারল না। তার আগেই সে মেয়েটিকে নিয়ে মাটির ওপর পড়ে গেল। সে দেখল দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। নির্মলেন্দু মেয়েটির দিক থেকে চোখ সরাতে পারছিল না, কিন্তু দরজাটাকে বাইরে থেকে কে বন্ধ করে দিয়েছে এটা ভেবে সে উঠতে যাবে এমন সময় সে দেখল মেয়েটার কাপড়ের আঁচলের সাথে তার হাতটা বাঁধা পড়েছে, যেন মেয়েটি নিজেই আঁচলের সাথে তার হাতটাকে বেঁধে ফেলেছে। নির্মলেন্দু ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কিছুতেই ছাড়াতে পারল না। এরপরে মেয়েটি হাত দিয়ে জোরে টানতে নির্মলেন্দু আবারও মেয়েটির খুব কাছে এসে পড়ল। তার চোখের দিকে তাকাতেই নির্মলেন্দুর বুকের ভেতরটা ফাঁকা হয়ে যেতে লাগল। সে দেখল নীল রঙের মণির গহ্বরের ভেতর দিকে কি যেন একটা লুকিয়েছিল। সেই নীলাভ রশ্মি না চাইতেও তাকে মেয়েটির দিকে আকৃষ্ট করে চলেছে। দয়া করে কোনো চিৎকার চেঁচামেচি করবেন না, তাহলে ওরা এদিকে ছুটে আসবে। আর আর আমি আপনাকে ছোবো না। আপনি আমাকে ছাড়ুন। আমি আর আপনি দুজনেই বিপদে পড়েছি, কিভাবে বাঁচবো সেটাই আন্দাজ করতে পারছি না। এখানে দয়া করে শুধু শুধু ঝামেলা বাড়াবেন না। আমি আপনার দুটির পায়ে পড়ি, দয়া করে অনুরোধ করছি, আপনি ঝামেলা বাড়াবেন না। মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এরপর শূন্যে ভেসে তাকালো নির্মলেন্দুর দিকে। আমি কেন ভয় পেতে যাব? আমি তো ভাবছি এতকাল বাদে আমি সেই পুরুষকে পেয়েছি যে আমার গর্ভে আমার সন্তানকে নিয়ে আসতে পারে, যে শয়তানের বংশ বিস্তারে সাহায্য করতে পারবে, যে পারবে আমাকে মা হওয়ার সুখ দিতে। এরা এতকাল ধরে বহু মানুষের বলি দিয়েছিল, কিন্তু সেই পুরুষকে কোনোদিনও খুঁজে বের করে আনতে পারেনি যাকে পেয়ে আমি তৃপ্ত হব। আমি এই গ্রামের দেবী, এরা আমাকে পুজো করে, আবার আমি এই গ্রামের অভিশাপও বটে। যদি এরা আমার ইচ্ছে পূরণ করতে না পারে তাহলে এদের সকলকে আমি নিমিষে মেরে ফেলতে পারি। নির্মলেন্দু পিছিয়ে যেতে লাগলো, আর সেই ভাসমান ভয়ঙ্করী এগিয়ে আসতে লাগলো তার দিকে। তাকে দেখেই আঁতকে উঠতে থাকলো নির্মলেন্দু। এমন সময় শূন্যে হাতটা বেঁকাতেই নির্মলেন্দুর গলা থেকে আর কোনো আওয়াজ বেরোতে চাইল না। মনে হলো কেউ যেন তার ঘাড় থেকে তার মাথাটা আলাদা করে নিতে চাইছে। কোনো রকম হাত না লাগিয়েই সে এটা করে ফেলতে পারবে, আর অচিরেই মরে যাবে নির্মলেন্দু। সে দেখল তার ঘাড়ের কাছের চামড়া ছিঁড়ে যাচ্ছে, আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করেছে। নির্মলেন্দু হাত দিয়ে না করতে লাগলো, হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়ে বলল, দয়া করে আমাকে মারবেন না। আমি বুঝতে পেরেছি আপনি অলৌকিক শক্তির অধিকারিণী। আমি কথা দিচ্ছি, আপনি যেটা চাইবেন আমি সেটাই দেব। আমাকে দয়া করে প্রাণে মারবেন না, দোহাই আপনার। মেয়েটি এবার একটা ভয়ঙ্কর ডাইনির রূপ ধারণ করল। তারপর বলল, আমি প্রায় 500 বছর ধরে এখানে রয়েছি, কিন্তু এখনো সেই পুরুষের সন্ধান মেলেনি যে আমাকে মা বানাতে পারে। তোর মধ্যে সেই ক্ষমতা আছে, তাই আমি তোর কাছে এসেছি। তুই কি ভেবেছিলি তুই সকলের চোখে ফাঁকি দিয়ে এই ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবি আর তোকে বিপদ ছুঁতেও পারবে না? আরে এই গ্রামের হাওয়ায় বিপদ ভেসে বেড়ায়, এই গ্রামের পরদে পরদে বিপদ লুকিয়ে রয়েছে। তুই কিভাবে নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবি?
আমি এই গ্রামের বিপদ, আমি। তুই নিজেকে সঁপে দে আমার কাছে, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না, বাকিটা আমি করে নেব। আর তোকে আমি আমার কুমার রূপে পেতে চাই, সঙ্গমের সুখ ভোগ করতে চাই, সঙ্গমের। নির্মলেন্দুর গলাটা আবারও শুকিয়ে গেল। সে যা দেখছিল সেগুলো আদেও সত্যি নাকি মিথ্যে সে আন্দাজি করে উঠতে পারছিল না। তার সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিটুকু ছিল না। সে দেখল একটা নগ্ন মেয়ে এগিয়ে আসছে তার দিকে। তার রূপের দিকে তাকাতেই চোখ ঝলসে যেতে শুরু করলো নির্মলেন্দুর। মেয়েটি হাত বাড়িয়ে তাকে নিজের দিকে আকর্ষিত করতে লাগল। নির্মলেন্দু নিজের পায়ে বেরি পড়িয়েও সেই ডাককে অগ্রাহ্য করতে পারল না। মনে হলো যেন কোনো অজানা শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় নির্মলেন্দুর নজর পড়ল অন্যদিকে। সে দেখল ঘরের ভেতরে নানা স্থানে পড়ে রয়েছে কঙ্কাল। আর একটা দিকে রয়েছে একটা গোলাকার ক্ষেত্র, যেটির ভেতর হাজারো কালো কালো পুতুল পড়ে রয়েছে। আর সেই পুতুলগুলোর শরীরে পিন ফোটানো রয়েছে। সেটা দেখা মাত্রই চমকে উঠল নির্মলেন্দু। মেয়েটি আবারও হাসল, এরপর বলে উঠল, তুই পালিয়ে কোথায় এসে পড়েছিস জানিস? মৃত্যুর ডেরাতে। এতকাল লোকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার আশায় দৌড়ে বেড়াতো, তবে তোকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে। এখন দেখতে পাচ্ছি মৃত্যুর ডেরায় স্বয়ং কেউ নিজেকে বলি দেওয়ার আশায় এসে পড়েছে। তোকে তো আগে আমি ভোগ করব, তোকে আমি নিজের করে পেতে চাই, তোকে আমি নিজের কাছেই রেখে দেব, কোথাও যেতে দেব না। আজকে তোকে নিজের করব, এরপর আমি তোর সব রক্ত শুষে নেব, তারপর তুই মরে যাবি। কিন্তু এরপর আমি আবারও তোর শরীরে প্রাণ ভরে তোকে চিরকালের জন্য অমর করে রাখব। আমি নিজে ডাইনি হলে কি হবে? এই গ্রামে তো আমি কালা জাদু করতাম, কিন্তু এরা আমার জাদুটোনায় বিশ্বাস রাখতে না পেরে আমাকে বাড়ির ভিতরই আগুন দিয়ে মেরে ফেলেছিল। কিন্তু এরা জানতো না ডাইনি কোনোদিনও মরে না, ডাইনিকে মেরে ফেলা যায় না, সে আবারও ফিরে আসতে পারে। আর আমি পিশাচতন্ত্রে দীক্ষিত ছিলাম, তাই মৃত্যুর পরেও আমার নাশ ঘটানো কোনোভাবেই সম্ভব হয়নি, বরং আমি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি। কেউ আমাকে মারতে পারবে না, কেউ না। নির্মলেন্দু জানত এখান থেকে বেঁচে বেরোনো তার পক্ষে আর সম্ভব নয়। এমন সময় কেউ দরজায় সজোরে আঘাত করল, সাথে সাথে দরজাটা খুলে গেল। সে বেশ কিছুটা কালো বর্ণের ভস্য নিয়ে ওই ডাইনির দিকে ছুঁড়ে দিতেই ডাইনি আবারও নিজের ভয়ঙ্কর বেশে ফিরে এলো। এমন সময় সেই লোকটা নির্মলেন্দুকে উদ্দেশ্য করে বলল, পালান পালান এখান থেকে, পালান, পালিয়ে যান। সর্বনাশ ঘটে গেছে, সর্বনাশ ঘটে গেছে। যে ডাইনি, যে কালো শক্তিকে এতদিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, আজকে আজকে এক বহিরাগতের কারণে বলি প্রথার কাজে বাধা পড়েছে। আর আর সাথে সাথে জেগে উঠেছে, সাথে সাথে জেগে উঠেছে সেই কালো শক্তি। এখন এখন এই কালো শক্তিকে কিছুতেই থামানো সম্ভব নয়। এতকাল ভাতে তার ঘুম ভেঙেছে। সে যে করেই হোক এই স্থানটিকে নিজের করায়ত্তে নিয়ে আসতে চাইবেই। আর সাথে 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 সকলের মৃত্যু ঘটবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, আপনিও না। পালান পালান এখান থেকে, নইলে সর্বনাশ ঘটে যাবে, এই বলে দিলাম। পালান পালান এখান থেকে। নির্মলেন্দু জিজ্ঞেস করল, কে আপনি?
আর আমাকে রক্ষা করতে চাইছেনই বা কেন? আপনাকেও তো বিপদে পড়তে হবে তাহলে। লোকটা বললেন, আমার কথা আপনাকে ভাবতে হবে না। আমার সাতকুলে আর কেউ নেই, আমি একাই বেঁচে আছি। ধরে নিন এই ডাইনিকে শেষ করবার জন্যই আমি বেঁচে রয়েছি। একে শেষ না করতে পারলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার সব সন্তান, আমার স্ত্রীকে শেষ করেছে, গিলে খেয়েছে। গ্রামের লোকদের, ওদের সকলের বলি দিয়েছিল এর সামনে। ওই যে মূর্তিটা দেখছিলেন, সেটি ওই ডাইনির মূর্তি। একে লোকে ভয়তে দেবী জ্ঞানে পুজো করে, কিন্তু এই আদবেও দেবী, এ হলো শয়তান। গ্রামের লোকেরা গ্রামকে এর প্রভাবের থেকে মুক্ত করতে চাইছে, কিন্তু এত কালেও সেটা পেরে উঠছে না। কিভাবেই বা পারবে? আমি একজন তান্ত্রিক, আমি এতকাল সাধনা করে জেনেছি একে কিভাবে শেষ করতে হয়। পালান এখান থেকে, আর সময় নেই, পালান। নির্মলেন্দু তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে আসতে সেই লোকটা ঘরের ভেতর প্রবেশ করল। এরপর ঘরের দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো নির্মলেন্দুর কানে। সে দেখল কুটিরের ভেতরে আগুন ধরে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে সেই আগুন, আর ওই লোকটার আধপোড়া দেহটা বেরিয়ে আসছে দরজার বাইরে। লোকটার গায়ে আগুন লেগে গেছে। সে আধপোড়া শরীরটাকে নিয়েই নির্মলেন্দুকে লক্ষ্য করে চিৎকার করতে থাকে। চলে যান এখান থেকে, আমি খুব বেশিক্ষণ এই শক্তিকে আটকে রাখতে পারবো না। চলে যান এখান থেকে, পালান এখান থেকে। কথাগুলো বলতে বলতে লোকটা কাঁপা স্বরে উল্টে পড়ে যায় মাটিতে। তার দগ্ধ শরীরটা কাঁপতে থাকে যন্ত্রণায়, মুখ থেকে গোঙানির শব্দ ভেসে আসতে থাকে। আর ঠিক সেই সময় বাতাসের চেয়েও দ্রুত গতিতে ভেসে আসতে থাকে আরও একটি আর্তনাদ। সেই মেয়েলি কণ্ঠ, কর্কশ সেই কণ্ঠের মধ্যে দিয়ে মৃত্যুর বার্তা যেন ধেয়ে আসতে থাকে নির্মলেন্দুর দিকে। কোথায় যাবি এখান থেকে? সূর্যোদয়ের আগেই তো তোকে আমি শেষ করব, আর তোর বীজকে এই জঠরে স্থানও দিতে হবে। সময় নেই, এতকালের লালসা আমি আজ মেটাবো। এই ডাইনির বংশকে আমি বাড়াবো, কিন্তু শেষে ওই সন্তানেরও আমায় বলি দিতে হবে, না হলে যে আমার আয়ু বাড়বে না। অনেক কাজ বাকি, আর ততদিন তোকেও তো বেঁচে থাকতে হবে আমার সাথে এই গ্রামে। এখান থেকে তোকেও যে আমার চমৎকারের সাথে সামিল হতে হবে, তোকেও তো জানতে হবে, পরিচিত হতে হবে এই কালো শক্তির সাথে। তাহলে কোথায় পালাবি? নির্মলেন্দু প্রাণপণে ছুটতে শুরু করল। যেদিকে দু চোখ যায় অন্ধের মতো দৌড়াতে থাকলো। এমন সময় গ্রামের সীমান্তে এসে পৌঁছালো সে। সামনের দিকে তাকিয়ে দেখল কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখল রমেন দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে একটা থালা। সেই থালার ওপরে নিজের কাটা মুন্ডুটাকে রেখে হাঁ করে নির্মলেন্দুর দিকে তাকিয়ে রয়েছে, আর তাকে উদ্দেশ্য করে বলছে, এখানে থেকে যাও না দাদা, আমাকে সঙ্গ দিতে থেকে যাও না। কি দরকার নিজের দুনিয়ায় ফেরা? এই প্রেতদের দুনিয়াতেই থেকে যাও না। নির্মলেন্দু সেখান থেকে উঠে পালাতে যাবে, এমন সময় সে আবারও হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সে দেখে একটা কালো চেহারার লোক তার সামনে দাঁড়িয়ে। তার হাতে রয়েছে একটা ধারালো খাঁড়া। সেটিকে আকাশে তুলে এক কোপ দিতেই নির্মলেন্দুর বাঁ দিকের পায়ের গোড়ালির অংশটা শরীর থেকে আলাদা হয়ে যায়। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। আর ওই লোকটি বলতে থাকেন, তোকে বলি দিতে হবে। তোকে যদি আমরা বলি দিতে পারি তাহলে এই গ্রাম ওই ডাইনির কবল থেকে রক্ষা পেয়ে যাবে। ও জেগে উঠেছে কেবল তোদের ভুলে। তোদেরকে শেষ হতেই হবে, না হলে আজকে রাতের মধ্যে আমরা সকলে শেষ হয়ে যাব। এমনকি এই গোটা গ্রামটাই শেষ হয়ে যাবে। যন্ত্রণায় কাতরাতে থাকে নির্মলেন্দু।
ওর মুখ থেকে লালা ঝরতে থাকে। সামনের দিকে এগোনোর এতটুকু ক্ষমতাও থাকে না তার। হাতের ওপর ভর দিয়েও সে দাঁড়াতে পারে না। উঠতে গিয়ে বারবার তার হাত পিছলে যেতে থাকে, আর মুখ থেকে লালার সাথে ঝরে পড়তে থাকে রক্ত। পেছন থেকে ধেয়ে আসতে থাকে সেই করালি ডাইনির কণ্ঠস্বর। সেই লোকটিও খাঁড়াটিকে হাতে তুলে এগিয়ে আসতে থাকে নির্মলেন্দুর মাথার দিকে। এর পরের কোপটা পড়লেই যে শিরটা ধর থেকে আলাদা হয়ে যাবে সে বিষয়ে স্পষ্টভাবে আন্দাজ করতে পেরে নির্মলেন্দু নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। এরপর ল্যাংড়াতে ল্যাংড়াতেই এগোতে থাকে রাস্তার দিকে। এমন সময় সে শুনে এক চিৎকার। পেছনের দিকে তাকাতেই সে দেখে সেই কালো লোকটার শরীর থেকে মাথাটাকে ছিঁড়ে নিয়ে রক্ত খাচ্ছে সেই ডাইনি। তার চোখ মুখে কেবল খিদে। সেই খিদের জ্বালা মেটাতেই যে প্রয়োজন আরো মানুষ। সামনে যাকে পাবে তাকেই যে শেষ করে ফেলবে সে। রাতের অন্ধকার পেরিয়ে সূর্যোদয়ের পূর্বেই যে তাকে সবটা শেষ করে ফেলতে হবে, একেবারে সবটা। ধূলিসাৎ করে দিতে হবে এই গ্রামকে। গ্রামের ভবিষ্যৎ যে এখন কেবলমাত্র তারই দখলে। সেই রক্তমাখা মুখটা নিয়ে এগিয়ে আসতে থাকে ডাইনি নির্মলেন্দুর দিকে। নিজের প্রাণের মায়া না করে নিজেকে সামলে এগিয়ে যেতে থাকে সে। এমন সময় মন্দিরের ঘণ্টাধ্বনি তার কানে আসে। দূরে তাকিয়ে দেখে একটা জায়গায় কিছু লোক বসে একটা বট গাছকে লক্ষ্য করে আরতি করছে। স্থানটির দিকে তাকিয়ে এক দৈবিক শক্তির অনুভব হতেই নির্মলেন্দু প্রাণপণে সেই দিকে দৌড়াতে থাকে। সেখানে পৌঁছে ওদের মাঝে পড়ে যায় সে। তারপর জ্ঞান হারিয়ে ফেলে। ডাইনি কোনো বাধা না মেনে সেই দিকে এগিয়ে আসতে থাকে। ওদের সামনে এসে দাঁড়িয়ে যায় ডাইনি। নির্মলেন্দুকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিস তুই? এই চূড়ামণি বৃক্ষের সামনে এসে পড়লে তুই রক্ষা পেয়ে যাবি? কোনোদিনও না। এই বৃক্ষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে সেই ডাইনি গগনভেদী চিৎকার করে নির্মলেন্দুর শরীরের ওপর আছড়ে পড়তে যাবে। এমন সময় এক দিব্য জ্যোতি বেরিয়ে আসে সেই গাছটার কোটর ভেদ করে। সেই শুভ্র বর্ণের জ্যোতি ডাইনির শরীরের ওপর পড়তেই তীব্র আর্তচিৎকারে ফেটে পড়ে সেই ডাইনি। বুকের মাঝখান বরাবর অংশটি ভেদ করে এফোর ওফর হয়ে যায় সেই আলো। ডাইনির চোখ দুটো আরো বড় বড় হয়ে ওঠে। বিকট চিৎকারের সাথে হাঁ করে শূন্যের দিকে তাকায় ডাইনি। আর নিমেষের মধ্যে তার শরীরটা দু টুকরো হয়ে ছিটকে ছিন্ন ভিন্ন হয়ে যায় নির্মলেন্দুর চোখের সামনে। ওখানে উপস্থিত সকলেই ভয়তে তখন একপাশে সরে যায়। ডাইনির অস্তিত্ব সমাপ্ত হয়ে যাওয়ার পরেই পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যায়। আর সেই শুভ্র জ্যোতি আবারও হারিয়ে যায় গাছের কোটরের ভেতর। আর সামনে থাকা লোকগুলি নির্মলেন্দুকে হাত জোড় করে প্রণাম করতে থাকেন। কিন্তু সেসবের মধ্যে থাকা রহস্যকে সন্দিহান করবার পূর্বেই নির্মলেন্দুর চোখ বুজে আসে। সে সামনের দিকে তাকিয়েও কিছু বলতে পারে না, কারণ সেই শক্তি যে তার মধ্যে আর ছিল না। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার কারণে মাটিতে লুটিয়ে পড়ে সে। জ্ঞান হারায় নির্মলেন্দু। কিন্তু যখন চোখ খোলে তখন সে দেখে সে একটা খাটের উপর বসে রয়েছে, আর তার পাশে রয়েছে গ্রামের কিছু মানুষ। নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে গিয়ে দেখে তার একটা পা নেই। কোড়ালি থেকে পাটা কাটা। চোখের জল ফেলতে থাকে নির্মলেন্দু। একটা বৃদ্ধ এসে তার কাঁধে হাত রাখেন। এরপর বলেন, অনেক সময়ে প্রাণে বেঁচে যাওয়াটাও মস্ত বড় পাওনা হয়ে ওঠে জানবে। তোমাকে যে বিপদ গ্রাস করতে চেয়েছিল সে এতকাল ধরে আমাদের সকলকে ত্রাসের মধ্যে রেখেছিল। কোনো সাধু সন্ত কিংবা ওঝাতান্ত্রিক কেউই ওই কালো শক্তিকে বশ করতে পারত না। এতকাল ধরে শত চেষ্টা করেও এই শক্তিকে কাবু করতে পারা যায়নি। কিন্তু একমাত্র এমন কাউকেই প্রয়োজন ছিল যে ওই কালো শক্তিকে মুক্ত করে। তার ঘুম ভাঙিয়ে তাকে এই বৃক্ষের সামনে নিয়ে আসতে পারবে। তোমার মধ্যে ছিল সেই শক্তি, তাই তুমি ওই কালো শক্তিকে উন্মুক্ত করে এখানে নিয়ে আসতে পেরেছ।
নিজের শরীরের মায়া না করেই তুমি এই অসাধ্য সাধন করেছ, তাই ঈশ্বর স্বয়ং তোমাকে রক্ষা করেছেন। এই অভিশাপ আজ 500 বছরের। এই অভিশাপের তলায় চাপা পড়েছে বহু প্রাণ। কেউই বেঁচে ফিরে আসতে পারেনি, কিন্তু তুমি বেঁচে গিয়েছ। যা গেছে সেটার মায়া করো না, তবে এটা যেন তুমি বহু মানুষের প্রাণ রক্ষা করেছ। নির্মলেন্দুর পা বাদ পড়েছিল, কিন্তু সেই গ্রামে কিছুদিন বিশ্রাম নিয়ে তাদের সেবা দ্বারা সুস্থ হয়ে শহরে ফিরে এসেছিল সে। নিজের অজান্তেই জামার বোতামের সাথে লাগানো ক্যামেরাটিকে সে অন করে রেখেছিল। সবটাই রেকর্ড হয়েছিল সেই ক্যামেরায়। তবে অলৌকিক কর্মকাণ্ডের কোনো হদিশ মেলেনি। কিন্তু কিছু দৃশ্য এমনও ছিল যেটার মধ্যে দিয়ে অন্তত এটুকু পরিষ্কার হতে পেরেছিল যে কতখানি ঝুঁকি নিয়ে তাকে এই শহরে ফিরে আসতে হয়েছে। সেটার মধ্যে দিয়েই নির্মলেন্দুর নাম গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। কিছু কিছু ইতিহাস এমন আলেখ্য হিসেবে নিজের পরিচয় রেখে যায়, যা সমাপ্ত হয়েও কালের বুকে অসমাপ্ত উপাখ্যান হয়েই রয়ে যায়, যার থাকে না কোনো শেষ আর থাকে না কোনো শুরু। সে কেবল কালের নিয়মেই বহমান হয়ে থাকে। নির্মলেন্দুর সাথে ঘটে যাওয়া এই ঘটনার রেশ আমৃত্যু তার চোখের সামনেই থেকে গিয়েছিল, কিন্তু সে কি অনুভব করেছিল সেই সত্যতা কোনোদিনও কারোর সামনে তুলে ধরতে পারেনি। তবে অনুমান আর আতঙ্কের প্রহরটি কিন্তু আমৃত্যু তার পিছনে এইভাবেই ধাওয়া করে এসেছিল। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ঝামার ঘাটিতে প্রেত দর্শন। আজকের গল্পের গল্প পাঠে ও নির্মলেন্দুর চরিত্রে শুভম, রমেন ও বৃদ্ধ রূপঙ্কর, বড় সাহেব রুদ্র, মেয়ে ও ডাইনি বনালী, লোক ও তান্ত্রিক দেবাজিৎ, লোক নিত্যানন্দ। সমবেত কণ্ঠ রুদ্র ও রূপঙ্কর। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্ক ব্লেজ ক্রিয়েশন, প্রচার অলঙ্করণ ক্রিয়েটোমেনিয়া, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।